আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। আবির প্রজেক্টের কাছে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়তই কথা হয়, তবে ইদানিং আলী আহমেদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানফির নিজের কাজের পাশাপাশি সময় পেলেই মাঝে মধ্যেই আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত 7 বছরের ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ির পরিবেশ ততটা নিস্তব্ধ নয়। 1.5 বছরেরও বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দেয়। সারাদিনে 2-4 মিনিট কথা হোক বা না হোক, নিয়ম করে সন্ধ্যার পর ঘন্টাখানে কথা বলার অভ্যাস হয়ে গিয়েছে। আবিরের অনুপস্থিতিতে 17 দিন কেটে গেছে, অথচ এতদিনেও মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রথম 8-10 দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তোবা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই। প্রত্যাহিক সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রিয়সীর ক্রন্দনরত আদলে হাসি ফোটানোর তাগিদে সর্বক্ষণ দিন গুনছে। আজ সকাল থেকে মালিয়া খান আর হালিমা খান রান্নাঘরে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা আর মালাও আসবে। তাছাড়া মাইশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে। ইকবাল খান বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজেই স্কুলের মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এর মধ্যেই বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসলো। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করলো, আপু কেমন আছেন? মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো, তুমি? মেঘ মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতেই গত বছর মায়েশা আপুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারেনি। মায়েশা আপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘ চোখ মেলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদামাটা 3 পিস, বিনুনি করা চুলগুলো কোমর ছাড়িয়েছে। সামনের দিকে ছোট ছোট চুল কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনো ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কি গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এইবারের বড় বউ হওয়ার জন্য কি আমি একেবারেই যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন, এই মেঘ, তুই কি মেহমান হয়ে গিয়েছিস? মেঘ তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনো আসেনি। মায়েশা আপু আর ওনার হাজবেন্ডকে নিয়েই একসাথে আসবেন, তাই আপাতত মালি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত সাথেই মালা বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি খাবো না শরবত। মেঘ স্বাভাবিকভাবে শরবত রেখে দিয়েছে। মালিহা খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে। হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেওয়া দেখে আবার নিচে চলে এসেছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতেই অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখের গাম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ধীর কণ্ঠে বলল, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। উনি ভয়ে নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পায়। ওয়াও! মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, তালা রুমে থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিনদেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গিয়েছেন। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে?
নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে। যেই ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দুহাতে মালিহা খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। মালিহা খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, না, তোমার খুব আদর খেতে ইচ্ছে করছে। মালা ভেতরে ভেতরে রাগে কটমট করছে। মালিহা খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন। অন্যান্য কথোপকথন শেষে দুজনেই আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আবিরের জন্য কি মেয়ে পছন্দ করে রাখছো? মালিহা খান মলিন হেসে বললেন, মেয়ে কিভাবে পছন্দ করব, ছেলে তো বিয়ের জন্য রাজিই হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিহা খান উদাস ভঙ্গিতে বললেন, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। কি করেছে? একদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এসব নিয়েই মেঘের আব্বু আর আবিরের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব, বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাহিরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি, আর তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেও নি। মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে ভাবছে, এজন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল? আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছেন। মেঘ সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে, বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন, বড় মামি আপনার বিয়ের। লেখাটা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে পূর্বের নাই আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। মালিহা খান ধীরে সুস্থে মেঘের চুলে হাত বুলাচ্ছেন। 4 থেকে 5 মিনিট পরেই মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভড 1 মেসেজ ফ্রম আমার আবির। মেঘ বুঝে ওঠার আগেই মালার নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজের রিপ্লাই করেছে। মহানন্দে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটা নিজের হাতে কিনে দেওয়া এই ঘড়িটায় আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরো বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখল। মালিহা খান তপ্তস্বরে বললেন, আস্তে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, মেঘের হঠাৎ কি হলো, এভাবে ছুটছে কেন? মালিহা খান মৃদু হেসে বললেন, ও এমনই, ওর ছোটাছুটির কোনো কারণ লাগে না, হয়তো কিছু একটা মনে পড়েছে, এজন্যই এভাবে ছুটেছে, একটু পরেই চলে আসবে। মেঘ রুমে ঢুকেই উত্তেজিত হস্তে মেসেজ সেন্ড করলো। আবিরের ছোট্ট রিপ্লাই আসছে, আমার বিয়ের ব্যাপারে কি বলছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে, দু চোখ জল জল করছে। মেঘ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিকই জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে, তাছাড়া মালা আপু। আবিরের তৎক্ষণাৎ রিপ্লাই, মালা কি করছে? আপনাকে মিস করছে। আবির রাগী ইমোজি পাঠিয়ে তারপর মেসেজ পাঠালো, ফাজলামি করবি না, মালা কি আজেবাজে কিছু বলছে? কি বলছে? মেঘের আর কোনো রিপ্লাই নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লাই করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাঁ পাশের তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে উপাস থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলোই করে যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি?
আবির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, মালা কি বলছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাই? আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো, রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানভীরের কাছে চাবি আছে, যখন ইচ্ছে রুমে যাস। তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না, প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা, তাহলে এতদিন কথা বলেননি কেন? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য কেন করেছিলি? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাবার সময় আমার ডাকলেন না কেন? আমার ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটুও কাঁপলো না? আবির ঠোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল, কেউ কি জানে তার একজোড়া ক্রন্দিত নেত্র আমার সুস্থির ব্রহ্মাণ্ডের তোলপাড় চালাতে সক্ষম? কান্না ভেজা ওই আখি যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল, 9 বালতি। আবির মনলিন হেসে বলল, ইস, আর 1 বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করেছে। আবির অতর্কিতে প্রশ্ন করলো, এই কি হয়েছে, কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি না বললেন 1 বালতি পানি জমালে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, আচ্ছা এই বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, আর অন্য বেলায় কি হয়? মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উত্তর দিল, ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো, সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, আপনার শরীর কেমন? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটলো। আদুরে ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আরেকটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছয়। পৌঁছলে কি হবে? তেমন কিছু না, হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10 থেকে 15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বললে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমোবো আর 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে ভিড় করে বলল, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুকুরদের খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে শুধালো, কিছু বললেন? মেঘ তাতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল, বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বললে পুরো 24 ঘন্টায় কথা বলিয়েন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসলো। পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে কিছু পড়তাছে। আমি এখান থেকেও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি পড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসায়নি, ওয়েট, একটু পর বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদুস্বরে বলল, ম্যাম কলিজা ভুনায় মনে করিয়া লবণ দিয়েন। মেঘ ফোঁস করে উঠে বলল, আরো বেশি টেস্টি করতে একটু বিষও দিবনি। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফোঁস করছে। আবিরের হাসি থামছেই না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। অফ ডে বলে আবিরের কাজের তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো, ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তে সব উধাও। অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট গলায় প্রশ্ন করলো, কিছু বলবেন? বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সারের সর্বনাশ হয়ে যাবে। মেঘ রাগে ফুঁসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন? রাখছি আমি।
আবির তড়িৎ বেগে ডাকলো, শোনো। আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তে শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিদের তোলপাড় চলছে। চোখের পাতায় জল জল করছে আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা। দুরু দুরু বুক কাঁপছে, চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? মেঘ চোখ কুচকে জানতে চাইল, কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছলে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না, একমাত্র আপনিই আছেন। অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না। তা দেখি আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মুও বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমার শিখিয়ে দিতে হবে? না, একদম না। এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদু স্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিয়েন। আরেকটা কথা। মেঘ কাপা কাপা গলায় আস্তে করে বলল, মিস ইউ, বলেই কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকেই তাকিয়ে আছে। অতর্কিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল এমটি উইথাউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মাইশারাও চলে আসছে। মাইশাকে দেখেই মেঘ ছুটে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশি কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাইগনা অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে আমি এখনো কোনো ছোট বাবু কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মাইশা আর তার হাজবেন্ড একসাথে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাল্লাহ বাবুকে প্রথমেই তোমার কোলে দিব, ইনশাল্লাহ। মাইশা সারাদিন শেষে বিকেলের দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ার নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্ত হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে মেকি স্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে তো ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত চাই বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ঔষধ সাজেস্ট করব। মেঘ ভেতরে ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করল না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ঔষধের পাওয়ারকে হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহ ভালো জানে। অকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অল ওকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না। আরো কি কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখ ফুলিয়ে সেদিকেই তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা
মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে 2টা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে। আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে চলেছে। ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়তে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পেছন থেকে 2-4 বার ডেকেওছে, কিন্তু সেই ডাক তানভীরের কর্ণকুহরে পৌঁছায়নি। বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকলো, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তানভীর উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরল। বন্যাকে দেখেই থমকে দাঁড়ালো। ভ্রুকুচকে কল কেটে কপট রাগী স্বরে জানতে চাইল, কোন দিক থেকে আমায় ভিলেন মনে হয়? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছিলেনই না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমায় ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি, জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসলো। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাও, আসছি। তানভীরের এমন ব্যবহারের আগামাথাও বন্যা বুঝলো না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসা ডাকলো, এই যে। তানভীর ঘাড় ঘুরিয়ে বিমূঢ় দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখের মায়াবী হাসিতেই তানভীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানভীর উত্তর না দিয়ে খানিক ভ্রু নাচালো। বন্যা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বন্যা এবার খানিক রেগে গেছে। চোখের পাতা ঝাপটে আনমনেই বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে আপাদমস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথায় বন্যা স্যাট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামাল পরিস্থিতি সামলে বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে পড়ল। মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফসকে সিগারেট অফার করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে 2টা সিগারেট নিচ্ছি। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি যাব না। বন্যার চেঁচানোর শব্দে তানভীর আতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে, ডাকবা ভিলেন আর কিছু বললেই ন্যায় অন্যায়ের জ্ঞান দিবা, তা তো মানবো না। বন্যা বিরক্ত হয়ে পড়ল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে রেখেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যাই অফার করছে শুধু নাই করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অকস্মাৎ হেসে বলল, চলো। কোথায়? বাহ, ট্রিট না দিবা বললা, এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল। মুখের কথাটা গিলে শান্ত স্বরে বলল, কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভ্রু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল। মেঘার তার ভাইয়ের স্বভাব, বিশেষ কোনো পার্থক্য নেই। দুজনেই বেশ অভিমানী।
মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। ঝালমুড়ি হাতে দুজনেই পাশাপাশি দুটো চেয়ারে বসা। এক প্লেট ফুচকা আর একটা চটপটিও অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানভীর ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, বনু তোমায় কথা শুনিয়েছে? কি বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। হাসি মুখেই বলল, তেমন কিছু না, আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবেই আপনাকে চা অফার করা উচিত ছিল, কিন্তু সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গেছিল। বনুর কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না, ওকে। কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপর নিচ মাথা নাড়ল। তখনই বন্যার বড় আপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবেই কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যেই ফুচকা আর চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা শিট বের করে তানভীরের হাতে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিয়েন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানভীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমাদরের রহস্য তবে এই ছিল? স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না, নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেই দেন না। 2-3টে শীটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকেই আপনাদের বাসায় যেতে হতো, আর নয়তো পিডিএফ দিতে হতো। সেই পিডিএফ আবার আপনাকেই প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি তাই আপনাকে দিয়ে দেওয়াটা বেস্ট অপশন ছিল। আমি চাইলেই রাস্তায় ডেকে 2টা শীট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিট অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, অতঃপর সেই শীটগুলো দিচ্ছি। তার থেকেও বড় কথা, শীটগুলো আপনার বনুর প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর কিভাবে হলাম? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বন্যা ভ্রু কুচকে বলল, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বলে না, তবে তর্কের বিবাদ বলা যায়। বন্যা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আর চটপটি নিয়েছে, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব নয়। মেঘদের সাথে বের হলে মেঘ, মিমার আদির থেকে অল্প কয়টা খায়। আজ আগে ভাগে চটপটিটা বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যা রাগি রাগি মুখ করে তাকাতেই তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমিই দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেল। বিল দিয়ে এসে তানভীরের হাতে শীটগুলো আবারও দেখে নিল। পার্স আর শীটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনোদিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি? তার কোনো দরকার নেই, আপু নিয়ে যাবে আমাকে। সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবোল তাবোল কথা আর হাসির শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকারি দিয়ে রুমে এসে শীট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে, মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে। রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল, বিজি। মেঘের ছোট্ট রিপ্লাই, নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, প্রিয়ই মেসেজ দিতে বলছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, কিছু খাননি শুনলাম, একটা টেক্সট পর্যন্ত করেননি, কি সমস্যা? কোনো সমস্যা নেই,
মালা কি আবারও আজে বাজে কথা বলেছে? মেঘ মুখ ফসকে বলে ফেলল, চরিত্রের সমস্যা আপনার, মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলছে? প্রমাণ কি? মেঘ খানিক চুপ থেকে সন্ধিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ, কোথায় আছো? আমায় উঠায় নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করে হাই হ্যালো এইটুকু কথাই হতো। এমনকি মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসায় সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম, এটা শুধু তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদুস্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাইশ, দুষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধু একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীতে কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টিস্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী বুঝতে থাকুক। মেঘা আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সেই কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাইরে। আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে আর আপনি সবকিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই নেই, এখনো হয়নি। এখন বিশ্বাস করা না করা আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে, প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমেদ খানকে একাই সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানকে ঢাকা আর রাজশাহীতে দৌড়দৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরো দমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ এখন একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজ আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসার সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজ করা দুষ্টামির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলেই তুই, তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমেদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সবকিছুর জন্যই ভিডিও কলে মেঘের সঙ্গে কথাই বলতে চায় না। মাসখানেক কেটে গেছে, তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল, তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে উকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায়ই না, রুম গোছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানায় বই খাতার ছড়াছড়ি। গতকালের ধোয়া শার্টগুলো এমনিতেই পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইতেছে আর একটা একটা করে শার্ট স্ট্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সবকিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রবে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রবের অবস্থা আরো খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এই পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রোব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল।
মেয়েদের ড্রেসের ক্যাটালগ। হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। প্রায় 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমোচ্ছিলেন, তাই মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতেই বন্যার রুমের দিকে ছুটলো। বন্যা বেঘরে ঘুমোচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি। সকালেই না দেখা হলো। তাতে কি হয়েছে, আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম, কল দিয়ে জানালেও না হুট করে আসছে তার জন্যই। এই তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শুন, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেসটা দেখতে তুই বাসায় আসছিস? বললেই তো ছবি পাঠিয়ে দিতাম। ও হ্যাঁ, তুই বড্ড বেশি কথা বলিস। চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওভারড্রপ থেকে ড্রেসটা বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য সেমাই আর বরফি নিয়ে আয়। আছে কিনা জানি না, না থাকলে বানিয়ে নিয়ে আসবি, যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাই আর বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিহনাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকে ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসে কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খানই ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো? দাঁড়াও, দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একা বিড়বিড় করছে। এর মধ্যেই বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ড্রবে রাখতে রাখতে বলল, এই তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কেই ঢুকছে না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি এত কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যেই আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন? এতটুকু বলতেই বন্যা রুমে আসছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিলি 20 মিনিটও হয়নি, এর মধ্যেই ফোন দিয়ে ফেলছে। এত প্রেম! মেঘ মেকি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনির ব্যবস্থা আমিই করে দেব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। এই তোর আজ কি হয়েছে বলবি আমাকে? তাড়া তাড়া কথা কেন বলছিস? কিছু হয়নি। বন্যা আর মেঘের আরো কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতেই পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবে মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকেও বড় কষ্ট এটাই যে
তানভীর আজ পর্যন্ত মেঘকে একটা বার বলার প্রয়োজনও মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বনু থাকলে ফোনটা দাও। আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যে কল কেটে দিয়েছে। মেঘ আসতেই বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিচে নিয়ে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানা আছে। মেঘ স্বাভাবিকভাবেই বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতে শুরু করলো। 5 থেকে 6টা ডিজিট লিখতেই ভিলেন নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। বন্যা রুমে আসতেই মেঘ বাঁচখাই কণ্ঠে বলে উঠল, ওই, ভাইয়ের নাম্বার ভিলেন দিয়ে সেভ করছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করছে? কিছুই করেনি। তো তো কি আবার, মন চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ মনে কিছু ভেবে টক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তো সহ্য হয় না? ভাইয়ের আচরণে বিরক্ত? ভাই কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুঞ্চিত ভ্রু আরো কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যার সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নাইমেই সেভ করে দিয়েছিলাম। দে ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ছাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি। ভালোবেসে দিয়েছে যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে পড়ল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় এসছে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের উপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুইটা শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভেতর পিনপিনে ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, আমি ওরা নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো সোনা? গলির মোড়ের মোখলেস মিয়াকে নিয়ে? মোখলেস মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বলল বেটায় তোমায় ভালোবাসে, বিয়া করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না, ভাইয়াকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া, আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো, এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করলো, কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও আচ্ছা, তাকে বারণ কর, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছুই বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো। তুমি একে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো। বাই। বন্যা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি?
না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে, যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছা মতো বিচার দিব। সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমন ভাবে বলছিস যেন ওনার স্পেশাল কেউ আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়ার কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ, মশলা চা করিস এটাও ভাইয়ার পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ তো কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গেই মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যার থেকে বেশি বাকিদের সাথেই আড্ডা দেয়। বন্যা আর তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভ্রু নাচাতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভরকালো। ভাইয়ের এমন গেট আপ দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভ্রু কুঁচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন এভাবে আসছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেটআপে আসছো কেন? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মৃকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই, নাকি অন্য কোনো কারণ? আর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে পড়ল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলে নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফরমাল ড্রেসে সব ছেলেদেরই অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতো বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচন্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আর একবার বলিস শুধু আমার ভাইকে ভালোবাসিস না, মোর মায়ের দিব, কাঁদতে কাঁদতে বলবি, ওই দফ তানভীর। তানভীর তাকাতেই বন্যার চোখে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ সরিয়ে নিয়েছে। তানভীর আর চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। মেঘ সারা বেলা বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কই, তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মিথ্যে বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইলো, আমি কি দেখতে এতই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগে। কথাটা বলে বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ। মুখ থেকে চুল সরাতে তানভীর হাত বাড়ালো। পিছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটলো। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতেই মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, বাসায় যাবার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানভীর দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো,
আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁসফোঁস করতে করতে মনে মনে পড়ল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতেই একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ওই ছেলেটাকে দেখেছো? তানভীর 1 সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, হুম, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই তানভীর অকস্মাৎ গাড়ির ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটুর জন্য মাথায় বাড়ি খেতে নিয়েছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে 1 সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। 2 জন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আর একজনের বয়স 35+ হবে। তানভীর ভ্রুকুচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলে খালি খালি করে ডাকবে দেখো, এমনকি সিঙ্গারার দামও নিবে না। কেন? বারে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোখলেস মিয়া, বয়স 67। ওনার 2টা বউ আর 6টা ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি জানি, বেস্টও আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোখলেস মিয়ার বিয়ের ঘটকালি করিস? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টির বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে বন্যার প্রতি আমি ভালোবাসা দেখেছি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলেই চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে লাগছে, একদম কলিজায় লাগছে।